ওই দিনটা কোনো রকম ভাবে কেটে গেল নিঝুম আর রাত্রির, তবে দুজন মিলে অনেক মেমোরেবল সময় কাটিয়েছে ওরা। রাত্রি অবশ্য খুব এনজয় করেছে, আর রাত্রিকে খুশি দেখে নিঝুম খুশি। রাত্রির মুখে সবসময় হাসিটাই দেখতে চেয়েছে ও, আর সারা জীবন রাত্রির মুখে যেন হাসিটা থাকে সেই কামনাই করবে ও চিরজীবন। পরের দিন। আগের দিন নিঝুমের সাথে এত ভালো ভালো সময় কাটানোর পর রাত্রি নিঝুমকে অনেকটাই জেনেছে, অনেকটাই চিনেছে, আর বুঝতে পেরেছে যে হয়তো নিঝুমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সেটা হয়তো ও এখনো সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছে না। তাই নিজের মনের মধ্যে একটু দ্বিধাবোধ চলছে ওর। তাই কথাটা নিঝুমকে সরাসরি ও বলতে পারছে না, কিন্তু এখন আর দেরি করলে চলবে না, কারণ আর কয়েক মাস বাদেই ওর সন্তান পৃথিবীতে আসবে। তার আগে ওকে ওদের সম্পর্কটা ঠিক করতে হবে, না হলে পরে হয়তো খুব দেরি হয়ে যাবে। তাই রাত্রি সিদ্ধান্ত নিল ওর মনে যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সমস্ত তা কাটিয়ে ও নিঝুমকে বলবে আজকে যে ও নিঝুমের সঙ্গে থাকতে চাই, আর এটাই ফাইনাল ডিসিশন। নিঝুম রাত্রিকে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে গেল। ব্রেকফাস্ট করে এসে নিঝুম অফিসে যাবে। ওরা দুজনে বসে আছে মুখোমুখি। নিঝুম খাবারের অর্ডার দিল। আজকে যেহেতু অনেক কাজ, তাই ওর আজকে ফিরতে দেরি হবে বলে ও ঠিক করল যে রাত্রিকে ওর সঙ্গে নিয়ে যাবে, যাতে ও বোর ফিল না করে একা একা। রাত্রি অনেকক্ষণ ধরে ভাবছে নিঝুমকে কি করে কথাটা বলবে। কোনো একটা জোরতা ওর মধ্যে কাজ করছে, যা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছে না। নিঝুম খাচ্ছে আর রাত্রি একমনে নিঝুমের দিকে তাকিয়ে আছে। এবার বলেই ফেলবে ভাবল, তাই একটু সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে নিঝুমকে উদ্দেশ্য করে বলল, রাত্রি, এই যে শুনছেন, আমি আপনাকে কিছু বলতে চাই। রাত্রির কথা শুনে নিঝুম বিষম খেলে, তার কারণ রাত্রির কাছ থেকে এই যে শুনছেন শব্দটা ও কখনো বলবে সেটা ভাবতে পারেনি নিঝুম, তবুও শুনতে বেশ ভালোই লাগছে। না চাইতেও মুচকি একটা হাসি দিল রাত্রির চোখের আড়ালে। এখানে এসে থেকে রাত্রির আচরণে মুগ্ধ নিঝুম, তার কারণ রাত্রি আর আগের মতো রাগ বা জেদ করে না, সব সময় নিঝুম যা বলে সেটা শুনে চলার চেষ্টা করে। নিঝুম, হ্যাঁ বল। রাত্রি, আমি বলতে চাইছিলাম কি। নিঝুম, হ্যাঁ বল। রাত্রি, আমি আপনার সাথে। রাত্রি আর কিছু বলতে পারল না, কারণ তার আগেই হঠাৎ একটা মেয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরল আচমকাই। হঠাৎ এমনটা হওয়াতে রাত্রি নিঝুম দুজনেই অবাক, বুঝতে পারল না হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। কিন্তু রাত্রির ঘটনাটা মোটেও পছন্দ হল না, কারণ অন্য কোনো একটা মেয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরেছে, এটা ও সহ্য করতে পারছে না। বৃষ্টি, কতদিন তোকে দেখিনি, তুই কি আমাকে ভুলে গেলি? নট এক্সপেক্টেড ইয়ার। নিঝুম বৃষ্টিকে ছাড়িয়ে, তোকে আমি কি করে ভুলি বল, বলে নিঝুমও বর্ষাকে হাগ করল, যাকে বলে একেবারে টাইট হাগ। ওদের দেখে রাত্রি তো জলে পুড়ে শেষ, কারণ মেয়েটা নিঝুমকে করল তাতে ওর সহ্য হল না। আবার এদিকে নিঝুমও সমানতালে মেয়েটির সঙ্গে তাল মিলিয়ে হাগ করে যাচ্ছে দেখে রাত্রির যেন মনে হচ্ছে নিঝুমকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিতে। এরপর নিঝুম বৃষ্টিকে ছাড়িয়ে, নিঝুম, তোকে এতদিন ধরে কত কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তোর পুরনো নাম্বারটাও বন্ধ ছিল, তাই যোগাযোগ করা হয়নি। বৃষ্টি, আমি চাইলেই তোর সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু করিনি, তোকে সারপ্রাইজ দেব বলে। আর দেখ কেমন লাগলো আমার সারপ্রাইজ। নিঝুম বৃষ্টির গাল দুটো টেনে দিয়ে, খুব ভালো লাগলো, আই এম জাস্ট সারপ্রাইজড। বৃষ্টি এবার রাত্রির দিকে তাকিয়ে বলল, নিঝুম এটা কে? নিঝুম একটু কিন্তু কিন্তু করে বলল, আসলে ও আমার ওয়াইফ রাত্রি। বৃষ্টি রেগে গিয়ে, তুই কেন বিয়ে করলি নিঝুম? তুই কি জানিস না সবকিছু? বলে থেমে গেল। নিঝুম, আই এম রিয়েলি সরি দোস্ত, আমি আসলে এমনটা করতে চাইনি, আমাকে বাধ্য হয়েই। রাত্রের দিকে তাকিয়ে, রাত্রির যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে এমন অবস্থা, কারণ ও আশা করেনি যে নিঝুম ওকে এরকম একটা কথা বলবে। এই মুহূর্ত নিঝুমের উপরে খুব রাগ হচ্ছে, সাথে জমে রয়েছে একরাশ অভিমান। নিঝুম এবার রাত্রির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না, কিছুদিন পরে চলে যাবে। রাত্রি এবার নিঝুমকে ছাড়িয়ে নিঝুমের দিকে তাকালো, তাকিয়ে বলল, কোথাও যাব না আমি, দেখি আপনি আমাকে কি বলে তাড়িয়ে দেন।
বলে রাগ করে সেখান থেকে চলে গেল। বৃষ্টি, ও কি রকমই? নিঝুম: হ্যাঁ। রাত্রি রুমের মধ্যে বসে আছে আর নিজের চোখের জল ফেলছে, তার কারণ ও ভেবেছিল এতদিন নিঝুম হয়তো ওকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আজকে জানল যে হয়তো নিঝুম বাধ্য হয়েই বিয়েটা করেছে। তবে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ও নিঝুমকে ছেড়ে চলে যাবে না, ওর সাথেই থাকবে আর বৃষ্টির থেকে দূরে দূরে রাখবে নিঝুমকে। রাত্রি জোরে জোরে বলতে লাগল, এবার কি ভেবেছে উনি আমাকে তাড়িয়ে দেবেন? ওটা হচ্ছে না। আমি কোথাও যাচ্ছি না, ওনাকে আমার সাথেই থাকতে হবে সারা জীবন। উনি যদি ভেবে থাকেন ওই বৃষ্টি না ঝড় তার সাথে থাকবেন, তো সেটা হচ্ছে না। একে তো আনহাতার পরে এই বৃষ্টি, হে আল্লাহ আমি এখন কাকে সামলাই? তবে আমাকে হার মানলে চলবে না, নিঝুমকে ছাড়ব না, ছাড়ব না। রাত্রির কথা শুনে নিঝুমের খুব হাসি পাচ্ছে, তাও নিজের হাসিটাকে কন্ট্রোল করে রেখে ঘরের মধ্যে ঢুকল হাতে খাবারের প্লেট নিয়ে। নিঝুম: না খেয়ে চলে এলে যে? আর বৃষ্টি সামনে তখন অভাবে রিয়েক্ট করল কেন? ও আমাকে কতটা খারাপ ভাবল বলতো? রাত্রি এবার রেগে গিয়ে নিঝুমের জামার কলার ধরে, ওর সামনে বলেছি বলে আপনার খুব খারাপ লেগেছে তাই না? ওর জন্য আপনার খুব দরদ তাই না? হ্যাঁ, তা তো হবেই। আমাকে তো এখন আর ভালো লাগে না তাই না? এখন তো ওকে ভালো লাগবে। নিঝুম: আর ইউ জেলাস রাত্রি? রাত্রি: অ্যাবসোলিউটলি নট। আমি কেন জেলাস সাথে যাব? থোড়িই না আমি আপনাকে ভালোবাসি। নিঝুম: ও আচ্ছা, ভালো। নিঝুম: তোমার জন্য খাবারটা এনেছিলাম, খেয়ে নাও বলে খাবারটা রেখে যেই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে তখনই রাত্রি নিঝুম জামা টেনে ধরল আর বলল কাচুমাচু করে, আপনি আমাকে একটু খাইয়ে দেন না। নিঝুমের যেন হাসিতে পেট ফেটে যাচ্ছে রাত্রির কথা শুনে, তাও নিজের হাসিটাকে কন্ট্রোল করে রাত্রিকে খাওয়াতে শুরু করল আর রাত্রি যেন বাচ্চাদের মতো করে খাচ্ছে। রাত্রিকে খাইয়ে দিয়ে নিঝুম রেডি হতে চলে গেল অফিসে যাওয়ার জন্য, তখনই হঠাৎ ঘরের মধ্যে বৃষ্টি এলো। বৃষ্টি: নিঝুমকে দেখেছ? মানে ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো সেজন্য আর কি। রাত্রি: দেখেছি, তবে আপনাকে বলবো না উনি কোথায়। রাত্রির অবস্থা দেখে বৃষ্টি যেন হাসিতে এক্ষুনি ফেটে পড়বে রকম অবস্থার, কারণ রাত্রি জেলাস সেটা বৃষ্টি অনুভব করতে পারছে। হঠাৎ নিঝুম এল, তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। রাত্রি: ও গাড়িতে গিয়ে বসবে মানে? কোথায় যাবে ও? নিঝুম: কেন? আমি আর ও তো একই কোম্পানির পার্টনার, তাই ওর আমার সাথেই থাকাটা স্বাভাবিক নয় কি? রাত্রি রেডি ছিল, হঠাৎ এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। নিঝুমের বৃষ্টি দুজনে কেউই বুঝতে পারল না যে ব্যাপারটা কি হলো, কিন্তু দুজনে একটা বিগ হাইফাই দিল, তার কারণ ওদের প্ল্যান ঠিকঠাকই চলছে। কিছুক্ষণ পর নিঝুম আর বৃষ্টি বেরিয়ে আসতেই দেখল, গাড়ির কাছে যেতেই দেখে যে রাত্রি ড্রাইভিং সিটের পাশে বসে আছে। রাত্রিকে দেখে ওরা দুজন মিলে আন্দাজ করতে পেরেছে যে রাত্রি তখন কেন ওইভাবে ঘর থেকে বেরিয়ে গেল। এরপরে কোনো কথা না বাড়িয়ে ওরা অফিসে চলে গেল। রাত্রি যে নিঝুমের পাশে বসতে পেরেছে এটা ভেবে রাত্রি অনেক খুশি। বৃষ্টি যাতে বসতে না পারে তার জন্য আগে আগে ঘর থেকে বেরিয়ে এসেছিল। নিঝুমের রুমের মধ্যে মিটিং হচ্ছে, সেখানে রয়েছে ওরা আর রাত্রি বাইরে ওয়েটিং রুমে বসে আছে, কিন্তু চোখ দুটো বন্ধ দরজাটার দিকেই। নিঝুমকে একা রেখে এসে ও যেন কোনোভাবে স্বস্তি পাচ্ছেন না, তাও কিছু করার নেই। হুট করে মিটিংয়ের মধ্যে ঢুকে গেলে অভদ্রতা দেখায়, তাই ওকে ওয়েট করতেই হবে যতক্ষণ না ওরা বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হলে নিঝুম আর বৃষ্টি দুজন হাসতে হাসতে বেরিয়ে এল। নিঝুম: বৃষ্টি চল লাঞ্চ করে নিই, আর রাত্রি তুমিও এসো। নিঝুমের কথাটা শুনে রাত্রির নিজেকে অবহেলিত বলে মনে হলো, কারণ কথাটা নিঝুম এমনভাবে বলেছে যেন রাত্রি গেলে বা না গেলে ওদের কিছু যায় আসে না। নিঝুমের এমন ব্যবহারে রাত্রির খুব খারাপ লাগছে। ওরা তিনজন খাচ্ছে আর নানান কথা উঠছে ওদের মাঝে, তবে বেশিরভাগ কথাটা নিঝুম আর বৃষ্টি বলছে, রাত্রি শুধু নীরব শ্রোতার মতো শুনছে ওদের কথা। নিঝুম: বৃষ্টি কালকে যেহেতু আমাদের মিটিং শেষ, তাই আমরা পরশুদিন চা বাগানে যাব, তারপর ওখান থেকে ভিজিট করে বাড়ি ফিরে যাব।
এমনিতেও 7 দিনের ছুটি ছিল, অলরেডি 3 দিন হয়ে গেছে, তাছাড়া আর যদি তুই কোথাও ঘুরতে যেতে চাস তাহলে বলিস, নিয়ে যাব। রাত্রি যেন আর কিছুতেই সহ্য করতে পারছে না ওদের কার্যকলাপ, তার কারণ নিঝুম একবারও রাত্রিকে জিজ্ঞাসা করল না যে ও কোথায় যেতে চায় কিনা। রাত্রি লক্ষ্য করেছে যবে থেকে বৃষ্টি এসেছে তবে থেকে নিঝুমের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছে ও। রাত্রি ভাবছে ও নিজের পায়ে নিজে কুড়ুল মারছ না তো? নিঝুমের করা ব্যবহারগুলো রাত্রির কাছে এখন খুবই কষ্টকর মনে হচ্ছে। রাত্রি ভাবছে যে আর দেরি করা ঠিক হবে না, ও নিঝুমকে বলে দেবে যে ও নিঝুমকে কে পছন্দ করতে শুরু করেছে, না হলে নিঝুম যদি তাকে তার জীবন থেকে বার করে দেয় তাহলে সে ক্ষেত্রে রাত্রির আর পুনরায় ফিরে আসার কোনো সুযোগই থাকবে না। তাছাড়া নিঝুমের কাছাকাছি এসে নিঝুমকে অনেকটাই চিনেছি রাত্রি, কোনো দিক থেকেই নিঝুমকে খারাপ মনে করেনি ও। নিজের জীবন সঙ্গীকে নিঝুমের মতো না চাইলে অনেকটা হলেও পেয়েছে রাত্রি নিঝুম এর মধ্যে তার কিছুটা দিক। সারাটা দিন নিঝুম বৃষ্টির সাথে বেশিরভাগ সময় কাটিয়েছে, কারণ মিটিংয়ের জন্য নিঝুমকে বৃষ্টির সঙ্গে থাকতে হয়েছে, আর রাত্রি সবসময় বন্ধ দরজাটার দিকে তাকিয়েছিল। যতটা সময় ওখানে বসেছিল নিঝুমের কথাই ভেবেছে ও। আসলে যা যা কিছু হচ্ছে সবই নিঝুমের আর বৃষ্টির পরিকল্পনা অনুযায়ী। নিঝুম বৃষ্টিকে এনেছে রাত্রিকে জেলাস ফিল করানোর জন্য, কারণ এখানে এসে নিঝুম রাত্রির হাবভাব দেখে এটুকু বেশ ভালোই বুঝতে পেরেছে যে রাত্রি হয়তো তাকে পছন্দ করে কিন্তু তাকে বলতে পারছে না। এক্ষেত্রে নিঝুম চাইলে ও নিজেই হয়তো রাত্রিকে কথাটা বলতে পারত কিন্তু বলেননি, তার কারণ হলো এতদিন ধরে রাত্রি নিঝুমের সঙ্গে যা ব্যবহার করেছে তার শাস্তি হিসেবে এটুকু তো পেতেই পারে রাত্রি। নিঝুমের শাস্তির তুলনায় রাত্রির শাস্তি ছিল নগণ্য, সেই কারণে নিঝুম রাত্রিকে শাস্তি হিসেবে এটা চেয়েছে যে রাত্রি যেন নিজে নিঝুমকে এসে বলে যে ও নিঝুমকে ভালোবাসে আর নিঝুমের সাথে থাকতে চাই, তাহলে তখন আর থাকবে না তাদের সম্পর্কের মধ্যে কোনো দোটানা, মান অভিমান, আর না থাকবে কোনো দূরত্ব। নিঝুম রাত্রির চোখে একটা সুপ্ত ভালোবাসা দেখেছে। সারাদিন প্রচুর এনার্জি নিয়ে কাজ করেছে নিঝুম, কাজগুলো করতে বেশ ভালোই লেগেছে, কারণ কাজগুলো না করলে রাত্রির জেলাসিগুলো দেখার সুযোগ ওর হতো না, আর না রাত্রি তাকে নিয়ে এত ভাবত। কিন্তু সারাদিন যা যা হয়েছে তাতে রাত্রির খুবই মন খারাপ। ও শুধু ভাবছে তাহলে নিঝুম কি সত্যিই বৃষ্টিকে বিয়ে করবে আর রাত্রিকে তাড়িয়ে দেবে? যদি সেরকমটা হয়ে থাকে তাহলে রাত্রি সেটা কিছুতেই হতে দেবে না, তার কারণ রাত্রি নিঝুমকে ছাড়তে পারবে না। হয়তো ভালোবাসা এখনো তৈরি হয়ে ওঠেনি সম্পূর্ণভাবে, কিন্তু হয়তো আর বেশিদিন সময় লাগবে না তা সম্পূর্ণ হয়ে ওঠার জন্য। রাত্রি হোটেলে এসে নিঝুমের সাথে বেশি কথা না বলে ও ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল, কারণ এই অবস্থায় শরীরের উপর দিয়ে এত ধকল নিতে পারছে না ও। নিঝুম ফ্রেশ হয়ে এসে দেখল রাত্রি ঘুমিয়ে আছে। রাত্রিকে দেখে মুচকি হাসল আর রাত্রির পাগলামিমাখা সমস্ত আচরণগুলোর কথা ভেবে একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। ওয়েত দিন যে এগুলোর অপেক্ষায় ছিল ও। আনহা, বাবা আগামীকাল আমি সিলেট যাচ্ছি। আনহার বাবা, কিন্তু মা তোর এখন যাওয়ার কি দরকার? আর আমি যতদূর জানি সিলেটের কাজগুলো তো নিঝুম সামলাচ্ছে। আনহা, গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আর যেটা না করে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। আনহার বাবা, কিন্তু মামুনি আমি ঠিক বুঝতে পারছি না এই সময় তোর আবার কি কাজ সিলেটে? নিঝুম সবটা সামলে নেবে, তুই চিন্তা করিস না। আনহা, আমি যখন যাব বলেছি বাবা তো যাবই। বলে আনহা ঘর থেকে বেরিয়ে গেল। আনহা যে প্রচণ্ড জেদি সেটা ওর বাবা জানেন খুব ভালো করেই, কিন্তু কখনো মেয়ের কোনো খারাপ কাজে উনি সম্মতি প্রকাশ করেননি, সবসময় সততার সঙ্গে চলে এসেছেন। কিন্তু মেয়ের করা কাজকর্মের জন্য মাঝে মাঝে তিনি খুব অবাক হন, কারণ ওনার মেয়েটা নিঝুম বলতে প্রায় পাগল সেটা ওনার কাছে অজানা নয়। সেই ছোটবেলা থেকে নিঝুমের বিয়ে করার স্বপ্ন দেখে এসেছে আনহা। আনহার মা নেই বলে ওর বাবা কখনো ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি, সব সময় যেটা চেয়েছে সেটাই দিয়েছে, কিন্তু কোনো খারাপ কাজ করলে সেটা উনি কখনোই সহ্য করবেন না। এমনিতেই উনি লক্ষ্য করেছেন নিঝুমের বিয়ের পর থেকেই আনহা কেমন একটা হয়ে গেছে, সবসময় নিঝুমকে নিয়ে পাগলামি করে। মেয়ের এই অবস্থা নিয়ে চিন্তিত উনি, এটাই ভাবে যে মেয়েটা না জানি কোনো জেদের বশে রাত্রির কোনো খি করে দেয়। আনহা সিঁড়ি দিয়ে নামছে আর ভাবছে।
তোমাকে তো আমি ছাড়ব না রাত্রি, নিঝুমের জীবন থেকে তোমাকে সরাতেই হবে আমাকে, তুমি সরতে চাও বা না চাও, কারণ তুমি থাকলে যে আমি নিজেকে কখনোই পাবো না। যখন তুমি নিঝুমের সাথে থাকবে না তখন নিঝুমের সাথে থাকবো আমি, শুধু আমি, নিঝুম শুধু আমার উপর, শুধু আমার অধিকার, তাই আমার পথে বাধা হয়ে আসবে আমি তাদের কাউকে সহ্য করব না। ঠিক তেমনি তোমাকে আর কোনো সুযোগ দিতে চাই না, সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি ভালোভাবে সুযোগটা গ্রহণ করনি, তাই খারাপ পথে আমাকে অবলম্বন করতে হচ্ছে, আর নিঝুমকে পাওয়ার জন্য যে কোনো খারাপ পথে অবলম্বন করতে আমি রাজি। কারোর হাসাহাসির আওয়াজ শুনে রায়ের ঘুমটা ভেঙে গেল, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে ও ঠিক বুঝতে পারছে না, তার কারণ ঘরের মধ্যে সম্পূর্ণ ফাঁকা, ঘরের মধ্যে কেউ নেই। তবে এই পুরুষ আর মহিলা কণ্ঠটা কোথা থেকে ভেসে আসছে সেটা দেখার জন্য ও চারিপাশে ঘুরে তাকালো, আর দেখতে পেল পর্দার পিছনে দাঁড়িয়ে নিঝুম বৃষ্টি খুব হাসাহাসি করে গল্প করছে। মাঝে মাঝে বৃষ্টি আবার নিঝুমের হাতে আলতো করে স্পর্শ করছে, কিন্তু নিঝুম তাতে বিরক্ত বোধ করছে না। এই সমস্ত কিছু লক্ষ্য করছে দূর থেকে, কিন্তু এগুলো আর ওর পক্ষে সহ্য করা সম্ভব নয়। ও আর দেরি না করে সাথে সাথে নিঝুমের কাছে গেল। রাত্রি, আমার খুব খিদে পেয়েছে, আমি খাব। নিঝুম একবার বৃষ্টির দিকে তাকালো, তার পরিপ্রেক্ষিতে বৃষ্টি আবার নিঝুমের দিকে তাকালো। ওরা বুঝতে পারছে যে কাজ হচ্ছে। নিঝুমকে চুপ থাকতে দেখে রাত্রি বলল, কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বললাম? আমার খিদে লেগেছে, চলুন আমি কিছু খাবো, আর না হলে আমি কেঁদে ফেলবো, আর আমার সাথে আমার বেবিও কিন্তু জোরে জোরে কান্নাকাটি করবে। রাত্রির কথা শুনে নিঝুম অবাক হয়ে গেল, তার কারণ বেবি তো এখনো খুব ছোট, আর তার এখনো জন্মই হয়নি, আর সে কি করে এখন কান্না করবে? তবে রাত্রির পাগল মোখা কথাগুলো নিঝুমের বেশ ভালো লাগে। এগুলো দেখার আগে সুযোগ হয়নি ওর, তবে রাত্রির প্রেগন্যান্সির পর থেকে নিঝুম রাত্রির দিকে লক্ষ্য করেছে। নিঝুম, আচ্ছা চলো। নিঝুম, বৃষ্টি তুই ও আয়। নিঝুমের কথা শুনে রাত্রি থেমে গেল আর নিঝুমের দিকে তাকিয়ে বলল, ও যাবে মানে? আমার মতো কি ওরও খিদে পেয়েছে নাকি যে ও যাবে? বৃষ্টি যেই কিছু বলতে যাবে তার আগে রাত্রি নিঝুমকে বলে উঠল, বষ্টি আপুর খিদে পায়নি, উনি যাবেন না, আমার খুব খিদে পেয়েছে, আপনি আমাকে এক্ষুনি নিয়ে যাবেন। নিঝুমের এই মুহূর্তে খুব হাসি পাচ্ছে, কিন্তু ওকে হাসার সুযোগ না দিয়ে রাত্রি ওর হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল, আর যাওয়ার সময় বৃষ্টিকে দেখে একটা ভাঙছি দিল। নিঝুমের মা রাত্রিকে ফোন করলে, কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি মামনি, তুমি কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? আমারও এখানে ভালো লাগছে না তোমাদেরকে ছাড়া থাকতে, তোমাদেরকে খুব মিস করছি। তোর শরীর ঠিক আছে তো? আর নিঝুম তোর খেয়াল রাখছে তো? প্রথমটা ঠিক আছে, কিন্তু তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কেন, নিঝুম কিছু করেছে? করেছে মানে? জানো মামনি, উনি আমার একটুও খেয়াল রাখে না। ওনার কোনো ফ্রেন্ড এসেছে বৃষ্টি, সারাদিন উনার সাথেই থাকে, আমার সঙ্গে ঠিক করে কথাও এখন আর বলে না। আমার ছেলেটার দেখি সাহস অনেক বেড়ে গেছে, মুখ চেপে হেসে সে আর বলতে, তুমি ওনাকে শাসতি দেবে, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বললব না বলে দিলাম। আচ্ছা মা আমার, আমি ওকে আচ্ছাসা করে বকে দেব, তুই চিন্তা করিস না। আচ্ছা মেয়েটা কে? উনি হাসলেনের ওর দিলেন না, কারণ উনি সব জানেন ওদের প্ল্যান। কি হলো বল? হেসে, ওই আর কি। তুমি কি ঠিক করে বলবে এবার, কিন্তু আমি রেগে যাচ্ছি। বললাম তো। ও এবার রেগে গিয়ে ফোন কেটে দিল। পরের দিন। আজকে নিঝুমের অফিসের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ করে ওরা তিনজন চা বাগানে ঘুরতে যাবে, মালনিছোড়া চা বাগানে ঘুরতে যাবে ওরা, এরকম প্ল্যান হলো। আর আজকে নিঝুমের কাজের প্রেশার অনেক বেশি থাকবে। এই সব কিছুর মাঝে রাত্রি যেন বৃষ্টিকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, অবশ্য না পারারই কথা। রাত্রি রেডি হয়ে বসে আছে, তবে মনটা ওর খারাপ, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। রাত্রি চুপচাপ বসে আছে আর মনস্থির করে নিয়েছে যে আজকে ও নিঝুমকে ওর মনের কথা বলে দেবে। ও নিঝুমকে ছাড়া থাকতে পারবে না, নিঝুমকে ও ভালোবাসে।
আজকের পর আর থাকবে না কোনো মনোমালিন্য, আর না থাকবে কোনো দূরত্ব। নিঝুম হাতের ঘড়ি পড়ছে আর লক্ষ্য করছে যে রাত্রি অন্যমনস্ক হয়ে বসে আছে। রাত্রির মন খারাপ ব্যাপারটা নিঝুম বুঝতে পারছে, কিন্তু ওর কিছু করার নেই। যতদিন না রাত্রি নিজের মুখে ওকে বলবে যে ও নিঝুমকে ভালোবাসে, ততদিন নিঝুমকে অভিনয়টা চালিয়ে যেতেই হবে, কারণ এত কিছু সহ্য করার পরেও নিঝুম রাত্রিকে মেনে নিয়েছে। ও এতেই খুশি, কিন্তু বাকি কাজটুকু রাত্রিকে করতে হবে, এইটুকু নিঝুম জানে। রাত্রির ভাবনা ভাঙিয়ে নিঝুম রাত্রিকে বলল, কোনো সমস্যা? রাত্রি ভাবনায় মশগুল ছিল, তাই হঠাৎ নিঝুমের ডাকে চমকে উঠল রাত্রি। আমাকে কিছু বললেন? একটু এদিক ওদিক তাকিয়ে নিঝুম, এখানে কি তুমি ছাড়া বৃষ্টি আছে? বৃষ্টির নামটা শুনেই রাত্রির মেজাজ গরম হয়ে গেল, কারণ এই মেয়েটার জন্যই এত কিছু। কেন, বৃষ্টি থাকলে বুঝি বেশি খুশি হতেন? না, তাই বলছি আর কি। কি বলছিলেন এবার বলেন। আমি বলছিলাম যে তোমার কি কিছু হয়েছে, মানে কোনো সমস্যা? রাত্রি মনেমনে, সমস্যা তো আপনার ওই বৃষ্টি, ও না থাকলে কিছুই হতো না। আমি ধীরে সুস্থে আপনাকে কথাটা বলতাম, এত তাড়াহুড়োর দরকারই ছিল না। না, কোনো সমস্যা নেই। ওহ, ওকে। আচ্ছা, আজকে আমরা চা বাগানে কখন যাব? অফিসে আজকে কাজ আছে অনেক, কাজ করতে করতেই ওই হয়তো 2টো, তারপরে লাঞ্চ সেরে ওখান থেকে মালনীছোড়া চা বাগান প্রায় 45 মিনিটের রাস্তা, ওই ধরে নাও মোটামুটি 3:30টার দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছাব। ওখানে গিয়ে কি আপনার একটু সময় হবে আমার সাথে কথা বলার? রাত্রির কথা শুনে নিঝুম ভ্রু কুঁচকাল, কারণ এইভাবে রাত্রি কখনো নিঝুমকে আবদার করেনি কিছু বলার জন্য, তবে নিঝুম মনে মনে বেশ খুশি। রাত্রি আবার বলল, মানে আপনার সাথে একটা জরুরি কথা ছিল আর কি। নিঝুম বেশ ভালোই বুঝতে পারল যে রাত্রি আসলে কি বুঝাতে চাইছে, আর কি কথা বলবে। নিঝুম মনে মনে, তুমি সত্যিই যদি আমি যা ভাবছি তাই যদি আমাকে বলতো, আজই হবে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান, কোনো দূরত্ব থাকবে না আমাদের মধ্যে, না থাকবে কোনো তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই হবে, কেন নয়। আচ্ছা। তারপরে নিঝুম রেডি হয়ে রাত্রিকে সঙ্গে করে নিয়ে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি আগে আগে অফিসে চলে গেছে, ওখানে আজকে কাজ অনেক বেশি থাকার কারণে আগে আগে গিয়ে কাজগুলো সামলাচ্ছে। নিঝুম আর রাত্রি গাড়িতে একা। গাড়ি তার নিজের গতিতে চলছে আর চলছে, গাড়ির মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভাঙে, নিঝুম বলে উঠল, তুমি কি বলতে চাও এখন আমাকে বলতে পারো? তুমি একা কথা বলতে চেয়েছিল আর এখানে এখন কেউ নেই, তাই আর কি? রাত্রি জানালা থেকে মুখ ফিরিয়ে নিঝুমের দিকে তাকিয়ে বলল, আমি যখন বলেছি চা বাগানের ওখানে গিয়ে বলবো তখন ওখানে গিয়েই বলবো, একটু ধৈর্য ধরেন। নিঝুম, আচ্ছা। নিঝুম মনে মনে, আর কত অপেক্ষা করাবে রাত্রি? রাত্রি মনে মনে, আর বেশিক্ষণ আপনাকে অপেক্ষা করাবে না, খুব শিগগিরই আমার মনের কথাটা আমি আপনাকে বলে দেব, তারপরের আশা করি আপনি নিশ্চয় আমাকে ফিরিয়ে দেবেন না। কিছুক্ষণের মধ্যে ওরা অফিসে চলে। অফিসে আসতেই রাত্রি রোজগারের মতো ওয়েটিং রুমে নিঝুমের জন্য অপেক্ষা করতে লাগল, তবে মনটা কেমন একটা কু ডাকছে, মানে আজকে এমন একটা দিনে ও ভাবল নিঝুমকে সমস্তটা বলবে। আজকের দিনে ওর খুশি হওয়ার কথা, কিন্তু কোনোভাবে খুশি হতে পারছে না, তার কারণ ওর মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু হতে চলেছে। তবে আর যা কিছু হয়ে যাক, যত ভালো লাগা খারাপ লাগা এসে থাকুক না কেন, আজকে ও নিঝুমকে বলবে, না হলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। এয়ারপোর্টে ঢাকা থেকে সিলেটে এসে নামল আনহা। ওর কথা মতো গাড়িটা পৌঁছে গেছে এয়ারপোর্টে, ও গাড়িতে উঠে গেল। হঠাৎ আনহার ফোনে এল। ফোনে নিঝুমের নামটা দেখতেই আনহার গলা শুকিয়ে এল। ফোনটা ওর ধরার কোনো ইচ্ছা নেই, সাহস জুগিয়ে উঠতে পারছে না, কিন্তু ফোনটা ওকে ধরতেই হবে, না হলে নিঝুম সন্দেহ করতে পারে। নিজেকে একটু সাহসী করে আনহা ফোনটা ধরল। হ্যাঁ নিঝুম, বল। তুই কোথায়?
আমি কোথায় মানে, এটা কি ধরনের প্রশ্ন নিঝুম? না আসলে আসিফ ফোন করে বলল যে তুই আজকে অফিসে আসিসনি, সেই জন্যই প্রশ্ন করলাম আর কি। নিঝুমের কথায় আনহা থতমত খেয়ে গেল। এই মুহূর্তে ও কি বলবে নিঝুমকে সেটাও বুঝতে পারছে না, তবে ওর কিছু বলার আগে নিঝুম বলে উঠল, আঙ্কেলের কি শরীর খারাপ? মানে আঙ্কেল ঠিক আছেন তো? আনহা হয়তো বুঝে গেছে যে ওকে কি বলতে হবে, তাই এবার কথাগুলো যথেষ্ট গুছিয়ে বলল, আর বলিস না নিঝুম, কালকে রাত্রে বেলায় বাপির শরীরটা খুব একটা ভালো ছিল না, তবে আজকে সকালবেলা উঠে বলছিল বুকে প্রচণ্ড ব্যথা, সেই জন্য আমি বাপিকে নিয়ে হসপিটালে চলে এলাম, তাই আজকে যেতে পারিনি। আর এদিকে এত ব্যস্ত ছিলাম যে তোকে একবার ফোন করে জানিয়ে উঠতে পারিনি, আর তুই একটা কাজে গেছিস, তাই ভাবলাম তোকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তুই খবরটা এখন আমাকে জানাচ্ছিস? তোর আগে জানানো উচিত ছিল আমাকে। আমি যেখানেই থাকি না কেন তুই একবার হলেও তো আমাকে জানাবি। আরে রাগ করছিস কেন? বললাম না আমি সেই অবস্থায় ছিলাম না, তাই জন্য তোকে জানাতে পারিনি, আর তুই শুনলে তুই ব্যস্ত হয়ে যেতিস, তাই আর তোকে বলিনি। আচ্ছা তুই চিন্তা করিস না, তুই একা সব সামলাতে পারবি না, তাই আমি আম্মুকে বলছি যেন আঙ্কেলের কাছে যায়, তোকেও একটু হেল্প করে। আমার মনে হয় না তুই একা একা সব করতে পারবি। নিঝুমের কথা শুনে আনহার এখন জান যায় যায় অবস্থা। তোকে কাউকে পাঠাতে হবে না নিঝুম, বাপি আগের থেকে ভালো আছে আর আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছি একা একা, আর এরপরেও আমি পারবো সব, চিন্তা করিস না। না তুই পারবি না। বলছি তো যে আমি পারবো, তোকে আমার কসম লাগে তুই কাউকে পাঠাবি না, এত ব্যস্ত হবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তবে তুই সত্যি পারবি তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। পারবো বলছি তো। আচ্ছা আমি রাখছি, কিছু মেডিসিন কিনতে হবে, সেগুলো কিনতে যাচ্ছি বাই। আচ্ছা বাই, আমাকে কিন্তু সবসময় আপডেট দিতে থাকিস বলে ফোনটা রেখে দিল। নিঝুমের ফোনটা রেখে আনহা যেন হাফ ছেড়ে বাঁচল, কারণ এক মুহূর্তের জন্য ওর মনে হচ্ছিল যে ও আজ ফেঁসে যাবে। ফোনটা কেটে দেওয়ার পরে নিঝুমের আনহার ব্যবহারগুলো বেশ আশ্চর্যজনক লাগল, কারণ আনহা কখনো এরকম ব্যবহার করে না। তাছাড়া এর আগে আঙ্কেলের যতবার প্রবলেম হয়েছে আনহা সবসময় নিঝুমকে হেল্পের জন্য বলেছে, তা আজ হঠাৎ কি হলো যে আনহা এভাবে ব্যবহার করল? সব নিঝুমের মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি নিঝুমকে ডেকে উঠল, নিঝুম এই ফাইলটা একটু চেক করে যা। আচ্ছা আমি যাচ্ছি। রাত্রি বসে বসে খুব বোর ফিল করছে, তাই কিছু একটা ভেবে ও ওর মাকে কল করল। রাত্রি ভালো আছিস তো তুই? হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোর শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, আমার খুব যত্নআত্তি করে। রাত্রি কথাটা শুনে মুচকি হাসল, এক প্রশান্তির হাসি, অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে সেই হাসির মধ্যে। নিজের আপনজন ভালো আছে, এই কথাটা শুনতে কার না ভালো লাগে। কি করছিস রে মা তুই? এই তো মা অফিসে এসেছি, তবে কোনো কাজ করছি না, বসে আছি। আজকে আমরা ঘুরতে যাব চা বাগানে। চা বাগান কথাটা শুনে রাত্রির মা চমকে উঠলেন, কারণ ছোটবেলায় একজন বলেছিলেন যে চা বাগান ওর জন্য নিরাপদ নয়, খুব দরকার ছাড়া যেন না যাই। সাবধানে যাস মা, ওখানে অনেক ধরনের বিপদ থাকে। আমার মনটা কিন্তু কোনোভাবেই সায় দিচ্ছে না। আচ্ছা না গেলেই কি নয়? উনি অনেক আশা নিয়ে বলেছেন আমাকে মা, এখন যদি আমি না করে দিই তাহলে উনার তো খারাপ লাগবে বল। কিছুক্ষণ থেমে তিনি বললেন, সাবধানে যাস, কিন্তু আমার যেন ঠিক মনে হচ্ছে না। তুমি এত চিন্তা করো না, সব ভালোই হবে, আর নিজের শরীরের যত্ন নিও। আরও অনেক কথা বলার পরে রাত্রি ফোনটা রেখে দিল। রাত্রিরও খুব ইচ্ছা হচ্ছিল নিঝুমের মা মানে মামুনিকে একবার ফোন করে দেখতে যে কেমন আছে, তবে কালকে রাত্রের ঘটনার কারণে ও নিঝুমের মায়ের ওপর বেশ একটু রেগে আছে, কারণ রাত্রি ওনার কাছে জানতে চেয়েছিল যে বৃষ্টিকে, কিন্তু উনি কথাটা এড়িয়ে গেলেন। ছোট্ট একটা অভিমান হয়েছে ওর, তাও ঠিক করল ফোন করবে, তবে রাতে।
এদিকে নিঝুম আর বৃষ্টির কাজও প্রায় শেষের দিকে, ঘড়িতে এখন 1:30। নিঝুম বলেছিল ওদের কাজ শেষ হতে সময় লাগবে 2, তার মানে এখনো আধ ঘন্টা রাত্রিকে অপেক্ষা করতে হবে। রাত্রিরও খুব ইচ্ছা হলো অফিসটা একটু ঘুরে ঘুরে দেখার, তাইও একটা ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ পর নিঝুম আসল ওয়েটিং রুমে রাত্রিকে ডাকতে লাঞ্চের জন্য, কিন্তু এসে দেখে রাত্রি নেই। রাত্রিকে দেখতে না পেরে নিঝুমের পাগলপ্রায় অবস্থা। এই মুহূর্তে যেন মনে হচ্ছে ও রাত্রিকে হারিয়ে ফেলল, এক মুহূর্তেও চোখের আড়াল করতে চায় না ও রাত্রিকে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাত্রিকে পেল, তারপর কিছুটা বকাঝকা করে লাঞ্চের জন্য চলে গেল। আনহা, আজ তোমার শেষ দিন রাত্রি, নিঝুমের জীবন থেকে সরানোর জন্য এটুকু আমাকে করতেই হলো বলে হাসতে লাগল। ওরা বেরিয়েছে মালনিছোড়া চা বাগানের উদ্দেশ্যে। সকলেই খুব আনন্দিত, তার মধ্যেই রাত্রি খুব নার্ভাস ফিল করছে, তার কারণ ও ঠিক বুঝতে পারছে না যে নিঝুমকে কথাটা কিভাবে বলবে। কিন্তু যে করেই হোক আজকে কথাটা ওকে বলতেই হবে, না হলে হয়তো বড্ড দেরি হয়ে যাবে। কিন্তু সে সুযোগটা আদতেও রাত্রি পাবে তো? ওরা সবাই একসাথে গাড়ি থেকে নামল। চা বাগানের আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখতে সকলেই ব্যস্ত। মাঝখানে রাস্তার পাশে রয়েছে ধাপ কেটে কেটে চা বাগান। আসলে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা। সেই সৌন্দর্যটাকে ভালোভাবে উপলব্ধি না করতে পারলে জীবনটাকে বদ শহরেই থামিয়ে রাখা শ্রেয়। অদ্ভুত এক মনোমুগ্ধকর পরিবেশ, যা কোনো দুঃখিত মানুষের মুখেও হাসি ফুটাতে সক্ষম। রাত্রি 2 হাত মেলে প্রাণভরে শ্বাস নিচ্ছে আর নিঝুম রাত্রিকে দেখতে ব্যস্ত, কারণ এইভাবে সুন্দর প্রকৃতির সৌন্দর্যের মাঝে রাত্রির মধ্যকার সৌন্দর্যটাও দেখতে পাচ্ছে নিঝুম। এই মুহূর্তটা কোনোভাবেই মিস করতে চাই না নিঝুম, তাই সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বার করে নিয়ে বেশ কিছু ছবি তুলে নিল। রাত্রি হঠাৎ দেখল যে নিঝুম ওর ছবি তুলছে, তাই রাত্রি ও খুশি হয়ে পোজ দিতে শুরু করল। রাত্রি ছবিগুলো তুলতে বেশ মজা পাচ্ছে। আজকের জন্য ও নিঝুমকে হতে হয়েছে তার ফটোগ্রাফার, তবে এতে সে বিরক্ত নয় বরং খুশি। বৃষ্টি ওদেরকে রেখে চা বাগানের মধ্যে চলে গেছে, কারণ ও চাই নিঝুম আর রাত্রির মধ্যে সম্পর্কটা ঠিক হোক, নিজেদেরকে কিছুটা আলাদা সময় দিক, যদি এই সময়ে রাত্রি কিছু কথা নিঝুমকে বলতে পারে। বেশ কিছু ছবি তোলার পর রাত্রি নিঝুমকে বলল, আর ছবি তুলব না, চলুন আমরা চা বাগানের মধ্যে যাই। রাত্রি যেই বাগানে যাওয়ার জন্য এগিয়ে গেল, তখন পিছন থেকে নিঝুম রাত্রির হাত ধরে ওকে থামাল। তুমি আমাকে বলেছিলে যে এখানে এসে কোনো একটা কথা বলবে, তো এখন বল। আমরা দুজনে একা একাই আছি আর বৃষ্টি ওদিকে আছে, আমি মনে করছি ওইটাই উপযুক্ত সময়, তাই তুমি বলতে পারো। রাত্রি মুচকি হেসে বলল, এত তাড়া কিসের? এখনও তো সময় আছে, আর একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই বলবো, তাছাড়া আমি তো পালিয়ে যাচ্ছি না যে আপনাকে কথাটা এখনই শুনতে হবে। রাত্রি এই মুহূর্তে কথাটা বলতো, কিন্তু হঠাৎ নিঝুর ওর হাত ধরায় অদ্ভুত এক শিহরণ বয়ে গেল ওর মধ্যে দিয়ে। সেই অনুভূতিটা একটু অন্যরকম, যা ও বলে বোঝাতে পারবে না, তাই কথাটা বলতে পারল না লজ্জায়। সিদ্ধান্ত নিল ফেরার সময় একান্তে কথাটা নিজের মুখে বলবে। তুমি কি বেশি দেরি করে ফেলছ না রাত্রি? রাত্রি নিঝুমের হাত ছাড়িয়ে না বলে হেসে দৌড় দিল চা বাগানের দিকে। রাত্রি, আসতে, পড়ে যাবে তো। আমার কিছু হবে না, আপনিও আসুন। রাত্রে নিঝুমের ওর কথা না শুনে দৌড়ে চলে গেল চা বাগানের দিকে। রাত্রি চা বাগানের শ্রমিকদের সাথে রয়েছে, তাদের থেকে শিখছে যে কিভাবে চা পাতা তুলতে হয়। তার মধ্যে থেকে একজন এর সঙ্গে রাত্রির বেশ ভাব হয়েছে, তা দূর থেকে দেখতে পাচ্ছে বৃষ্টি। কিন্তু রাত্রি যেহেতু বৃষ্টিকে খুব একটা পছন্দ করে না, তাই বৃষ্টি নিজেও যেতে চায়নি রাত্রির কাছে, যদি ডিস্টার্ব ফিল করে সেজন্য, তাই অন্যদিকে চলে গেল, গিয়ে সেখানে অনেক ছবি তুলতে লাগল। আর এদিকে নিঝুম দূর থেকে দেখছে যে রাত্রি আনন্দ করছে। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ ফোন আসল। অন্যমনস্ক হয়ে ফোনটা কানে দিল নিঝুম। এদিকে, আধারা, তোমাদের বাড়ি কোথায়? রাত্রি, আমরা ঢাকা থেকে এসেছি। আধারা, হানিমুনে এসেছ বুঝি? রাত্রি মুচকি হেসে বলল, অনেকটা সেরকমই, আবার অনেকটা সেরকম নয়। আধারা,
মানে ঠিক বুঝলাম না, কি বুঝাতে চাইছ? রাত্রি, আসলে আমার হাজবেন্ড একজন বিজনেসম্যান, তো কাজের সূত্রে উনি এখানে আসলেন আর আমাকেও আনলেন। আধারা, ও আচ্ছা বুঝেছি। রাত্রি, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আধারা, আমার বাড়ি ছিল ধানমন্ডি, আর্থিক অবস্থা খারাপ বলে তাই জন্য পেটের দায়ে চা বাগানে এসে কাজ করছি, টাকার জন্য সবকিছু করা, টাকার জন্য আমি সবকিছু করতে পারি, অন্য মনস্ক হয়ে কথাটা বলল। রাত্রি, মানে ঠিক বুঝলাম না। আসলে আধারার বলা শেষ কথাটার অর্থ রাত্রি জানতে চাইছে যে টাকার জন্য সব করতে পারে মানে। আধারা, সেসব তুমি বুঝবে না, আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি প্রেগনেন্ট। রাত্রি মুচকি হেসে বলল, হমম, এই প্রায় 3.5 মাস চলছে, জানো আমি তো খুব এক্সাইটেড আর আমার উনিও খুব এক্সাইটেড আমার মতোই। এই অল্প কিছু সময়ের মধ্যেই রাত্রির সাথে আধরার খুব মিল হয়ে গেছে, আসলে অধরা নিজেই এসে বলতে গেলে রাত্রির সঙ্গে ভাব জমিয়েছে। এদিকে, তুই ভাবে কাঁদছিস কেন? চিন্তা করিস না আঙ্কেলের কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এই জন্যই আমি বললাম যে আম্মুকে তোর কাছে যেতে, তাহলে একা তুই সামলাতে না পারলেও আম্মু ঠিক সামলে নেবে, কিন্তু তুই আমার কথা কোনোভাবেই শুনলি না। আমি কি আর জানতাম যে বাপির অবস্থা এত খারাপ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে, তুই এখন কোথায়? আমি এখন এই বাপি রুমের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি ওখানে, আর আমরাও ফিরছি তাড়াতাড়ি, তুই কোনো চিন্তা করিস না, আমাদের অফিসের কাজ শেষ হয়ে গেছে আজকে। আসলে এত সবকিছু আনহার প্ল্যান, সবকিছু বেশ পরিপাটি করে প্ল্যান করেছে ও, আনহা এত কিছু করছে তাই ওর নিজের প্ল্যান কোনো রকম বা কোনোভাবেই ভেস্তে দিতে চাই না ও। আন্টি কি করে আসবে? বাপিকে আমি সিঙ্গাপুর নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাবো, তাই তুই আমাকে কদিন ফোনে পাবি না সেই জন্য তোকে বলে দিলাম। আচ্ছা নিঝুম রাখছি রে বাই, আবার পরে যোগাযোগ করব বলে নিঝুমকে কিছু বলে ওঠার আগেই আনহা ফোন কেটে দিল। নিঝুম বেশ ভারী অবাক হলো আনহার এরকম ব্যবহারে, আগের দিনও আনহা ঠিক এমনটাই ব্যবহার করেছিল, অনেকটা নিঝুমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ও। চলো তোমাকে আমি সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চলো, আমার সকলের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগবে। অধরা রাত্রির হাত ধরে নিয়ে গেল সামনের দিকে, যেখানে কয়েকজন একজোট হয়ে কাজ করছে। বৃষ্টি দেখল যে রাত্রিকে নিয়ে অধরা সেদিকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখল ভিড়ের মাঝরাত্রি হারিয়ে গেল, ওকে দেখা যাচ্ছে না। তখনই পাশ থেকে একটা মহিলা শ্রমিক এসে বৃষ্টির সঙ্গে ছবি তোলার জন্য বললে বৃষ্টি সেদিকে মনোযোগী হয়ে গেল। রাত্রি সকলের সাথে কথা বলছে, তার মধ্যে হঠাৎ করে কেউ একজন শক্ত ডাল দিয়ে রাত্রির মাথায় আঘাত করলে রাত্রে জ্ঞান হারালো, কিন্তু তার আগে অধরার হাতে লাঠিটা দেখে বুঝতে পারল যে অধরাই তাকে মেরেছে। ও জানে না যে ওর বাঁচার আশা আছে কিনা, কারণ খুব জোরেই মাথায় মেরেছে, তবুও ও চাই বাচ্চাটা যেন বাঁচুক। এত কিছু ভাবতে ভাবতে চোখ দুটো বন্ধ হয়ে গেল রাত্রির। বলা হলো না তার নিঝুমকে যে সে তাকে ভালোবাসে, তার সঙ্গে সারাটা জীবন থাকতে চায়, তার বাচ্চার মা হতে চাই, একটা সুখী পরিবার তার চাই। থেকে গেল তার ভালোবাসার অসমাপ্ত কাহিনী। এদিকে নিঝুম তাড়াতাড়ি ফিরবে বলে রাত্রির দিকে এগিয়ে যেতেই বৃষ্টি ওর কাছে এগিয়ে এল। কি রে, তোকে এরকম দেখাচ্ছে কেন নিঝুম? এনি প্রবলেম? আসলে আনহার বাবার মানে আঙ্কেলের খুব শরীর খারাপ, ও আঙ্কেলকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে, আমরা যদি ইমিডিয়েট ঢাকা গিয়ে পৌঁছায় তাহলে ওর যদি কিছু হেল্প করতে পারি। তাহলে তোমাদের তাড়াতাড়ি যাওয়া দরকার। কিন্তু রাত্রি কোথায়? ওকে তো দেখছি না। ওকে তো দেখলাম একটা মেয়ে ওর হাত ধরে ওই ভিড়ের মধ্যে নিয়ে গেল। নিয়ে গেল মনে? কে নিয়ে গেল? আর কোথায় বা নিয়ে গেল? তুই জানিস না ওর কি অবস্থা? তুই ওকে যেতে দিলই কেন ওদের সঙ্গে? জানিস তো কত রকম বিপদ হতে পারে। আমাকে না বকে তুই আগে দেখ রাত্রি কোথায়। হঠাৎ অধরাকে সামনে দেখতে পেয়ে বৃষ্টি নিঝুমকে বলল, ওই মেয়েটাই ও রাত্রিকে নিয়ে গেল।
আচ্ছা চল, ঠিক আছে, কিন্তু আশেপাশে তো রাত্রিকে কোথাও দেখা যাচ্ছে না। বেশি কথা না বলে ওকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। বৃষ্টি আর নিঝুম আধারার কাছে গেল, গিয়ে দেখল খুব যত্ন সহকারে মন দিয়ে টপাটপ চা পাতা তুলছে, কাজে কোনো ভুল ত্রুটি নেই। দেখলে মনেই হবে না যে এই মেয়েটাই একটা মেয়ে হয়ে আরেকটা অন্তঃসত্ত্বা মেয়েকে মেরে ফেলেছে, তাও আবার টাকার জন্য। নিঝুম আর বৃষ্টি অধরাকে জিজ্ঞাসা করল, নিঝুম, আপনার সাথে যে মেয়েটি ছিল শাড়ি পরে, বেশ সুন্দরী, আমার স্ত্রী, উনাকে কোথাও দেখেছেন? হ্যাঁ, উনাকে তো বেশ কিছুক্ষণ আগে দেখেছিলাম, কিন্তু এখন তো আর ওনাকে দেখতে পাচ্ছি না। বৃষ্টি, দেখতে পাচ্ছেন না মানে কি? আপনি তো ওকে নিয়ে গেলেন সকলের মাঝখানে আর এখন এসব কথা বলছেন? হঠাৎ পাশ থেকে একটা মেয়ে এসে বলল, আপনারা কি ওই নীল শাড়ি পরা মহিলার কথা বলছিলেন? নিঝুম উত্তেজিত হয়ে, হ্যাঁ, আপনি কি উনাকে কোথাও দেখেছেন? অপর মহিলা, উনি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন আর বললেন সেটা যেন আপনাকে দিয়ে দিই, কিন্তু আপনাকে কোথাও পেলাম না বলে তাই আর দেওয়া হয়নি। নিঝুম, কই দেখি কাগজটা। 5 বছর পর। প্রিয় নিঝুম চৌধুরী, আপনাকে কথাগুলো বলার সৎ সাহসিকতা আমার নেই, তবে অনেক কষ্টে সাহস জুগিয়ে চিঠিতে তা প্রকাশ করলাম। আমি আপনাকে জানিয়েছিলাম যে আমি আপনাকে আজকে কিছু বলতে চাই। আসলে আমার জীবনের একটা অতীত আছে যা আপনি হয়তো জানেন না। আপনার আমার জীবনে আসার আগেকার ঘটনা। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু হঠাৎ তার আমার জীবন থেকে চলে যাওয়ার কারণে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপরে আমার বাবা মারা গেলেন। ধীরে ধীরে জবের জন্য এপ্লাই করতে থাকলাম। আপনি হয়তো দেখেছেন সব সময় আমি মনমরা হয়ে থাকতাম। আসল কারণটা হলো আমার অতীত। আমি আজও উনাকে ভালোবাসি। আগামীকাল বিকালে আমি জানতে পারলাম যে সে আমাকে বিয়ে করতে চায়, তাই আমি তার কাছে ফিরে যাচ্ছি। কথাটা আমার মা কখনোই মেনে নেবে না, তাই সকলকে না জানিয়ে কাজটা আমাকে করতে হচ্ছে। আমাকে আপনি ক্ষমা করবেন, আর আপনার সন্তানের চিন্তা করবেন না। তাকে আমি নিশ্চয়ই জন্ম দেব, কিন্তু সে সন্তানের লালন পালন করতে পারবো কিনা সেটা আমি জানি না। আমার মাকে কথাটা প্লিজ জানাবেন না, তাহলে খুব কষ্ট পাবে। এই কথাটা আমি কালকে থেকে আপনাকে বলার চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারিনি, তাই না পেরে চিঠিতে তা প্রকাশ করলাম। ইতি। রাত্রি। চিঠিটা পড়া শেষ করে চোখের কোনো জমে থাকা জলটা মুছে নিল নিঝুম। চিঠিটা লাগেজের মধ্যে ভরে নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেল সিলেটের উদ্দেশ্যে, যেখানে ও ওর রাত্রিকে হারিয়েছিল। সিলেটে পৌঁছে গেছে নিঝুম, ওর গাড়িটা চা বাগানের আঁকাবাঁকা পথ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 5 বছর আগে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে এসেছিল নিঝুম, তারপর সেখানে ভালোবাসার মানুষটিকে হারিয়ে একা ফিরতে হয়েছিল তাকে। আজ কোনো একটা আশা নিয়ে আবার ও এসেছে সে, হয়তো নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। প্রায় 5 বছর ধরে নিঝুম এমন কোনো দিন নেই যেই দিন রাত্রি আর ও বেবিকে মিস করেনি। প্রত্যেকটা মুহূর্তে ওদেরকে মিস করেছে এবং এখনও করে চলেছে। 5 বছর আগে হাতে যখন নিঝুম চিঠিটা পেল, চিঠিটা পড়ার পর নিঝুম সেখানে থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর পুরো দুনিয়াটা যেন ঘুরে গেছে একটা চিঠি পড়ে, তবুও চিঠিতে লেখা প্রত্যেকটা শব্দ যেন বিশ্বাস করতে ইচ্ছা করছে না ওর। ওর দৃঢ় বিশ্বাস ছিল যে রাত্রি ওকে ভালোবাসার কথা বলত। রাত্রিরে চোখে নিঝুমে ওর প্রতি ভালোবাসা লক্ষ্য করেছে, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আর রাত্রি যদি নিঝুমকে ছেড়ে দেওয়ারই হতো, তাহলে ও চা বাগান থেকে পালালো কেন? এই সমস্ত কিছু নিঝুমের কাছে যেন রহস্য মতো লাগছিল। সেদিন একাই ফিরতে হয়েছিল নিঝুমকে। পায়নি তার রাত্রিকে নিঝুম আর খুঁজেও নি, কিন্তু ওর মনে আশা ছিল যদি ওর ভালোবাসা সত্যি হয় তাহলে রাত্রি একদিন ঠিক ফিরে আসবে, আর ও সেই দিনেরই অপেক্ষায় আছে। যদি কখনো সেরকম কোনো প্রচেষ্টা করতে হয় রাত্রিকে খোঁজার, তাহলে তা থেকে নিজেকে বিরত রাখবে না নিঝুম। নিঝুম একটা কথায় খুব বিশ্বাসী, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কখনো ফিরে পাওয়া যায় না, তাকে খুঁজতে গেলে তা বৃথা।
সিলেট থেকে ঢাকায় ফিরে আনহাকেও পায়নি নিঝুম। সেখান থেকে জানতে পারে যে আনহা এবং ওর বাবা সিঙ্গাপুর চলে গেছে। আসলে সেই সময়ে সত্যিই আনহার বাবার শরীরটা খারাপ হওয়ার কারণে উনি সিঙ্গাপুর গেছিলেন আর তার সুযোগ নিল আনহা। তবে প্রত্যেকটা রাত্রির জন্য অপেক্ষা করেছে নিঝুম। রাত্রির তোলা সমস্ত ছবি, সমস্ত স্মৃতি নিয়ে দিনগুলো কেটে যাচ্ছে নিঝুমের চেহারায়। অনেক পরিবর্তন এসেছে, অনেকটা অগোছালো টাইপের হয়ে গেছে। চুলগুলো বড় বড়, মুখ ভর্তি দাড়ি, সাদা চামড়া বাদামি বর্ণ ধারণ করেছে দিন দিন অবহেলার কারণে। নিঝুম বাড়িতে গিয়ে রাত্রিরও মাকে জানায়নি যে রাত্রি পালিয়ে গেছে। একদিন অনেক বেশি জোরাজুরিতে নিঝুম উনাকে বলতে বাধ্য হয় সব বলতে। সে কথা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন। দুদিন ওনার জ্ঞান ছিল, তারপরে পৃথিবীর মায়া ত্যাগ করে উনিও চলে গেলেন রাত্রির বাবার কাছে না ফেরার দেশে। এই পৃথিবীতে রাত্রি হয়ে গেল একজন এতিম। আজ তার প্রিয়তমার খোঁজে সিলেটের আসা তার। এই 5 বছরে এখানে আসার সাহস হয়ে ওঠেনি ওর। আজকে কোথাও একটা ছোট আশা ওর মনে আছে, তার প্রিয়তমাকে খুঁজে পাওয়ার। তার প্রিয়তমা মারা যায়নি, বেঁচে আছে এটাও জানতে পেরেছে নিঝুম, তবে সেটা অন্য কারোর থেকে নয়, আনহার থেকেই। এই কয়েক বছরে আনহা সম্পূর্ণভাবে চেষ্টা করেছে নিঝুমকে নিজের করে পাওয়ার জন্য। বিয়ের জন্য অনেকবার বলেছে, এমনকি আনহার বাবাও নিঝুমকে অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু নিঝুম কোনোভাবেই রাজি হয়নি। ওর একটাই কথা, ওর দৃঢ় বিশ্বাস যে ওর প্রিয়তমা ফিরে আসবে আর সেই দিনের অপেক্ষায় আছে ও। দুদিন আগে অফিসে লাঞ্চ টাইমে আনহা আর নিঝুম লাঞ্চের জন্য ক্যান্টিনে গেছে। হঠাৎ করে আনহার ফোনে ফোন এল। আনহা, নিঝুম তুই খাবারের অর্ডার দে, আমার একটা আর্জেন্ট কল এসেছে তাই আমাকে যেতে হবে। নিঝুম, ওকে যা, আমি ততক্ষণে খাবার অর্ডার দিচ্ছি। এদিকে আনহা, আনহা, কোথায় দেখতে পেলে তুমি ওকে? অচেনা, ম্যাডাম ওনাকে সিলেটের একটা চা বাগানের ধারে ছোট গ্রাম রয়েছে, সেই গ্রামে একটা ছোট্ট স্কুল আছে, ওখানে পড়াতে দেখেছি, আর ওনার সাথে একটা বাচ্চাও আছে। আনহা, 5 বছর আগে যাকে মেরে ফেলা হলো সে কিভাবে বেঁচে যায়? কেমন কাজ করেছ তোমরা? অচেনা, ম্যাডাম আমরা তো উনাকে চা বাগান থেকে সরিয়ে নদীর ধারে ফেলেছিলাম, আর আঘাতটা এত জোরে করেছিলাম যে উনার বাঁচার কোনো আশাই ছিল না, কিন্তু উনি যে কিভাবে বেঁচে গেল বুঝতে পারছি না। আনহা, স্টুপিড কোথাকার, এত এত টাকা নিয়েছ, কাজটাও ঠিক করে করনি। এখন নতুন করে যদি আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তো তোমাদের কাউকে আমি ছাড়ব না, এটা মনে রেখো। যে করেই হোক ওর বাচ্চাকে আর ওর যে কোনো একটা ব্যবস্থা করো। আমি আমার আর নিঝুমের জীবনে ওকে আর চাই না। অচেনা, ম্যাডাম কাজটা অত সহজ হবে না, অনেক রিস্কি, তাই আমাদের কাজটা করতে 5 লাখ টাকা লাগবে। আনহা, টাকা টাকা টাকা? টাকার জন্য এত কিছু করো তবু কাজগুলো ঠিক করে করতে পারো না। যত টাকা লাগে আমি দেব, তবে আমার কাজটা যেন ঠিকঠাক হয়, আর এবার যেন কোনো ভুলত্রুটি না হয়। অচেনা, ওকে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে আর এবার কোনো ভুল হবে না। আনহা, মনে রেখো কাজ না হলে তোমাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আনহা রাগ করে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে আবার ফোন করল। আনহা, হ্যালো আসিফ, তোমাকে আবার সিলেট যেতে হবে। সিলেটের চা বাগান থেকে রাত্রিকে আমি সরিয়েছিলাম, ওর আশেপাশে কোনো একটা গ্রামে রাত্রি আর ওর সন্তান এখনও বেঁচে রয়েছে, আমি এক্ষুনি খবর পেলাম। যদিও বা ওদের ব্যবস্থা করতে বলেছি, তো তোমার এখন কাজ হলো কাজটা আদেও ঠিকঠাক হয়েছে কি সেটা দেখা। এবার আমি আর কারোর উপরে বিশ্বাস করতে পারছি না, সবকটা একেবারে স্টুপিড। একটা কাজ ও ঠিকঠাক করে হয় না তোমাদের দিয়ে। তোমাকে দিয়েও একটা কাজ করেছিলাম, তার ফল আজকে কি হলো? নিঝুমের সাথে রাত্রির বিয়ে। সেদিন তোমাকে আমি বলেছিলাম রাত্রিকে নিয়ে একঘরে এক হোটেলে থাকতে, আমি নিঝুমকে পাঠাচ্ছি। সবকিছু প্ল্যান মতো হলো, কিন্তু লাস্টে সব ভেস্তে দিল নিঝুম। আমার বিশ্বাসই হলো না যে নিঝুম রাত্রিকে বিয়ে করে নিয়েছে, তাই কাউকে আমার ভরসা নেই। এবার যা করতে হবে সবকিছু ঠিকঠাক আর পারফেক্ট। আসিফ, আচ্ছা ম্যাম, কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আনহা,
ওকে কাজ কমপ্লিট করে আমাকে জানাবে, আর এজন্য আমাকে বারবার কল করার দরকার নেই, তাহলে নিঝুম সন্দেহ করতে পারে। এত বছর ধরে ও নিঝুমের মনে জায়গা করে নিতে পারলাম না, আর যদি এসব নিঝুম কোনোভাবেই জেনে যায় তাহলে ও হয়তো আমাকে আর ছাড়বে না। ফোনটা কেটে পিছনে ঘুরতেই দেখল নিঝুম দাঁড়িয়ে রয়েছে। এই প্রথম ঘুমহীন চোখগুলোতে যেন আগুন জ্বলছে, আর সেই আগুন জ্বালিয়েছে স্বয়ং আনহা নিজেই। এতক্ষণ ধরে নিঝুম আনহার সব কথা শুনেছে। আসলে আনহা যা যা খায় সেই সমস্ত খাবার আজ কিছুই রান্না করা হয়নি। ও নিজেও চাইলে পছন্দ করতে পারত, কিন্তু আনহা কি খাবে সেটা বুঝতে পারেনি বলে তাই কথাটা জিজ্ঞাসা করতেই আনহার আসার সাথে সাথেই নিঝুম এসেছিল। এসে আনহার কথা সমস্তটা শুনেছে নিঝুম, আর এখন ওর কাছে সব পরিষ্কার। এটাও বুঝতে পারল যে ওর রাত্রি ভুল ছিল না, ওর রাত্রি ওকেই ভালোবাসেছে, ওর সন্তান বেঁচে আছে পৃথিবীতে সুরক্ষিতভাবে। বর্তমানে আনহা এখন জেলে হাঁটার সঙ্গে আসিফ আর বাকি লোকজনদেরকে পুলিশ খোঁজার চেষ্টা করছে। নিঝুম সমস্তটা জানার পরপরই ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এক মুহূর্তের জন্য অপেক্ষা করে নিও। নিঝুম চা বাগানে যাচ্ছে ঠিকই, কিন্তু ও এখনও জানে না যে রাত্রি কোথায় আছে। আনহার কাছ থেকে পুলিশ অনেকবার জিজ্ঞাসা করেছিল এই সমস্ত কথা, কিন্তু আনলা জানিয়েছে যে ও নিজেই কিছু জানে না। তাই চা বাগানের মতো এক বিরাট গোলকধাঁধায় কোনো এক নাম না জানা গ্রামের উদ্দেশ্যে রাত্রিকে খোঁজার জন্য বেরিয়েছে নিঝুম। তবে খালি হাতে এবার আর ফিরবে না, ও নিজের প্রিয়তমাকে নিয়েই ফিরবে, আর তার সাথে নিজের সন্তানকেও। ওর বাড়ির সকলে পথ চেয়ে বসে আছে কখন ফিরবে ওরা। সকলের মুখ থেকে হাসিটা উড়ে গেছিল বিগত 5 বছর ধরে। এত বছর ধরে সবাই যেন হাসতে ভুলে গেছিল, কিন্তু রাত্রে আর ওর বেবি ফিরে আসলে হয়তো আবারও প্রাণোচ্ছল হয়ে যাবে সবাই। সবাই অপেক্ষায় আছে একটা ভালো দিনের। বিগত 2 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে নিঝুম। পা দুটো যেন আর এগোতে চাইছে না সামনের দিকে, নিজেকে যেন আর ঠিক রাখতে পারছে না নিঝুম। চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়েছে, নিজেকে আর ঠিক করে রাখা সম্ভব নয় তার পক্ষে। তার কারণ ওর ঠিক সামনে কিছুটা দূরে ওর প্রিয়তমা রাত্রি দাঁড়িয়ে আছে, তার চোখেও জল। হয়তো আজকে চোখের জলের বাঁধ ভেঙে পড়েছে, প্রকাশ পাচ্ছে হাজারো ভালোবাসার আর চাপা কষ্টের, যার সম্মুখীন হয়েছে উভয়ই। নিঝুম স্থির দাঁড়িয়ে আছে, দূর থেকে রাত্রি দৌড়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরেছে। প্রকাশ পাচ্ছে অজানা এক অপ্রকাশিত ভালোবাসা, যা দীর্ঘ 5 বছর ধরে বলার অপেক্ষায় আছে রাত্রি, তবে সে সুযোগ হয়ে ওঠেনি। নিঝুম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তার প্রিয়তমাকে, হয়তো ছেড়ে দিলই পালাবে এমন একটা ভয় তার মধ্যে আজও জেঁকে বসে আছে। ওদেরকে ঘিরে আছে সবাই। রাত্রিকে খোঁজার জন্য নিঝুম স্কুলে গেছিল, কিন্তু সেখানে ওকে না পাওয়ায় সেই এলাকায় গেল যে এলাকায় রাত্রি থাকে। এখানকার লোকজনের থেকে খোঁজ নিয়ে যেতে যেতে নিঝুম জানতে পারল যে রাত্রি এখানকার ছোট্ট স্কুল শিক্ষিকা হিসেবে রয়েছে। কথাটা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারল না নিঝুম, তার কারণ দেখতে দেখতে তার পিচ্চি বউটি কত বড় হয়ে গেছে। শুধু ও নিজেই সে সমস্ত কিছুর সাক্ষী থাকতে পারল না, এটাই ওর জীবনের বড় দুঃখ। চোখের জলটা মুছে সামনের দিকে এগোতে লাগল। যতই সামনের দিকে এগোচ্ছে পা দুটো যেন ক্রমশই ভারী হয়ে আসছে, এগোতে চাইছে না, যদি আবারও তার প্রিয়তমাকে হারিয়ে ফেলে সেই ভয়। গ্রামের লোকালয়ের মধ্যে ঢোকার পরে নিঝুম দেখতে পেল দূরে লাল রঙের শাড়ি পরিহিতা, চুলটা কোনোরকমভাবে হাত খোপা করা, কিছু চুল মুখের উপর পোড়ায় বিরক্তি বোধ করে বারবার ঠেলে সরিয়ে দিচ্ছে কানের পিছনে। খুব গভীরভাবে সে কাজটা করছে, তা দেখে ওর চোখটা যেন সেখানেই আটকে গেল, কারণ তৃষ্ণার্ত চোখ দুটি আজ কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সার্থক। হঠাৎ পাশ থেকে কেউ একজন ডেকে ওঠে রাত্রিকে। যেই সামনের দিকে তাকালো তখনই দেখতে পেল নিঝুমকে। ওর চোখ দুটো যেন নিঝুমের মধ্যেই আটকে গেছে। গ্রামের সকলেই নিঝুম আর রাত্রির ব্যাপারে জানে। রাত্রিকে যখন নদীর ধারে ফেলে এসেছিল তখন গ্রামের কয়েকজন মহিলা নদীতে জল আনতে গিয়ে রাত্রিকে পায়। রাত্রিকে অন্তঃসত্ত্বা দেখে তারা বুঝতে পারে, আর এক মুহূর্তও তারা দেরি করেনি তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তারপরে অনেক সেবা করার পরে রাত্রি সুস্থ হয়। কিছু ক্ষত আজও রয়েছে ওর মধ্যে, যা হয়তো কোনো দিনও মোছবার নয়। সকলের চোখে আজ জল।
এমন কোনো দিন নেই যেদিন রাত্রির নিঝুমের কথা মনে পড়েনি, আর এই ঘটনাগুলোর সাথে সকলেই পরিচিত, সকলেই জানে রাত্রির জীবনের কাহিনী। রাত্রি নিঝুমের কাছে ফিরে যেতে পারত, তবে ও ভেবেছিল ওর সাথে যা হয়েছে সবই নিয়তি, তাই যদি নিঝুমের ভালোবাসা সত্যি কোনো দিনও পায় ও, তাহলে কোনো রকমভাবেই ওর সাথে নিঝুমের আবার যোগাযোগ হবে, আর সেই দিনের অপেক্ষায় ছিল রাত্রি। রাত্রি, আপনি আমাকে এখানে একা ফেলে কেন রেখেছিলে গিয়েছিলেন? কাঁদতে কাঁদতে, আপনার কি একবারও মনে হয়নি যে আপনার এই পিচ্চি বউটা আর আপনার সন্তানটা কত কষ্টে রয়েছে আপনাকে ছাড়া? আপনি আমাদেরকে একদমই ভালোবাসেন না, না হলে ঠিক আসতেন, এসে আমাকে নিয়ে যেতেন, আমাকে কখনো আপনার কাজ ছাড়া হতে দিতেন না। আপনি খুব খারাপ, খুব। নিঝুম রাত্রিরও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাত্রির সমস্ত অভিযোগগুলো নীরবে মেনে নিচ্ছে। রাত্রির অভিযোগ করা জায়েজ। নিঝুম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, বড্ড ভালোবাসি যে। তোমার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি, তোমাকে ফিরে পাওয়ার আশা ছাড়িনি, আর তাই আজ দেখো আমি তোমাকে পেয়ে গেছি। হঠাৎ একটা বাচ্চা রাত্রির আঁচল ধরে টান দিতেই রাত্রি নিঝুমকে ছেড়ে পিছনে ঘুরে তাকাল। আলো, মা তুমি কাঁদছ কেন? আর এই আঙ্কেল টাই বা কে? রাত্রি নিচু হয়ে ওর মেয়েকে ধরে কেঁদে দিল। আলো কাঁদো কাঁদো কণ্ঠে, মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, আমিও কিন্তু কেঁদে দিব কিন্তু তাহলে। রাত্রিও চোখের জল মুছে আলোকে বলল, মাম, এটা হলো তোমার পাপা, যার কথা তুমি জিজ্ঞাসা করো যে তোমার পাপা আছে কি? তোমার ক্লাসের সব ফ্রেন্ডের মতো। ছোট্ট আলো মুখটা উঁচু করে নিঝুমের দিকে তাকালো, তাকিয়ে রাত্রিকে বলল, সকলের যেমন বাবা থাকে এই লোকটাও কি আমার বাবা? নিঝুম সঙ্গে সঙ্গে আলোকে কোলে তুলে নিল, নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। নিঝুম আলোকে ধরে কেঁদেই চলেছে, রাত্রি সহ সকলের চোখে জল। আজকে পূর্ণতা পেল একটা ভালোবাসার সম্পর্কের। ছোট আলোর মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, ও কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। নিঝুম এবার আলোকে বলল, মাম্মাম ফিরে যাব, তুমিও আমার সাথে যাবে তো? আলো, মা তুমি ফিরে যাবে এই লোকটার সাথে, আমাকে নিয়ে যাবে না? বলে করে কেঁদে দিল। ওর কান্না দেখে সবাই হেসে দিল। চৌধুরী বাড়ি আজকে আলোয় ঝকমক করছে, আজকে অনেকদিন পরে চৌধুরী বাড়িতে খুশির ঝলক, সকলের দুঃখের অবসান হয়ে এক ঝাঁক আনন্দ নিয়ে আসছে রাত্রি আর তার মেয়ে আলো। সকলে দরজার দিকে তাকিয়ে আছে যে কখন ওরা আসবে। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে সবাই দরজার দিকে এগিয়ে গেল ওদেরকে নিয়ে আসার জন্য। ওরা দরজা খুলে প্রবেশ করতেই সকলে দেখল নিঝুম আলোকে কোলে করে নিয়ে আর রাত্রির হাত ধরে আসছে। নিঝুমের মা দৌড়ে ছুটে গেলে ওদের দিকে, নাতনিকে পেয়ে উনার আর খুশি শেষ নেই। তবে এত কিছুর মাঝে রাত্রির চোখ দুটো খুঁজছে অন্য একজনকে, তার মাকে। নিঝুম এখনো রাত্রিকে বলেনি যে তার মায়ের কথা, যদিও বা রাত্রি অনেকবার জানতে চেয়েছে কিন্তু নিঝুম বলার সাহস পায়নি। চাঁদের আলো রাত্রির মুখে এসে পড়ছে আর এক নজরে দেখে যাচ্ছে নিঝুম রাত্রিকে। দুজনের মধ্যেই নিস্তব্ধতা। এই নিঝুম রাতে চাঁদের আলো তাদেরকে এক ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছে। নিঝুম এবার রাত্রির পাশে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, নিঝুম, জীবনটা কত কঠিন তাই না? আমরা সব সময় যা চাই তা সব সময় পাই না, কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদেরকে, কত ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। রাত্রি কিছুটা থেমে, মা শব্দটা বড়ই কঠিন একটা শব্দ, যা উচ্চারণ করতে সহজ হলেও অর্থটা এতই গভীর যে কখনো তা প্রকাশের সমাপ্তি নেই। আজ ৫টা বছর আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন, বঞ্চিত হয়েছি মায়ের সমস্ত ভালোবাসা থেকে। ইচ্ছা হয়েছিল আমরাও ফিরে আসার, নিজের মায়ের ভালোবাসার টানে, তবুও জীবনের প্রতি এক রাশ অনীহা থাকার কারণে মুখ ফিরিয়ে নিয়েছিলাম সকলের থেকে। বাঁচতে চেয়েছিলাম নিজের মেয়েকে আঁকড়ে ধরে, আর অপেক্ষায় ছিলাম ভালো একটা দিনের। আর দেখুন আজ আমার ভালো দিনে আমার মা আমার সাথে নেই। কথাটা বলতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রাত্রির চোখ থেকে।
নিঝুম রাত্রিকে নিজের দিকে ফিরিয়ে চোখের জলটা মুছে দিয়ে, পৃথিবীতে কেউ অমর নয়, তোমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে আর আমাকেও, তবে থেকে যাবে স্মৃতিগুলো যা কষ্টের সময় একটু মুখে হাসি ফোটাতে যথেষ্ট। কথাটা বলেই নিঝুম রাত্রিকে কোলে তুলে নিয়ে গেল ঘরের মধ্যে। রাত্রিকে নামিয়ে রাত্রিকে তাকাতে বলল দেয়ালের উপরে ফ্ল্যাশ করা প্রজেক্টরের উপর। মুহূর্তটা খুবই সুন্দর, পিছনে একটা সুন্দর মিউজিক বাজছে আর তার সঙ্গে দেখাচ্ছে রাত্রির আর নিঝুমের সমস্ত মুহূর্ত। যতটুকু নিঝুম পেরেছে তার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ততটুকু চেষ্টা করেছে ও। ওদের সিলেটের সমস্ত জার্নি, তারপর রাজবাড়ির, কাপ্তাই লেক, নানান জায়গায় যেখানে যেখানে ওরা ঘুরেছে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছে। রাত্রি নিঝুমের এত বড় একটা সারপ্রাইজ দেখে মুগ্ধ হয়ে গেল, তবে চোখ আটকে গেল ওর শেষ ছবিটায়, যেখানে রাত্রি, নিঝুম আর আলোর ছবি। ছবিটাতে আলো মাঝখানে দাঁড়িয়ে আছে আর রাত্রি আর নিঝুম দুজনেই ওর গালে চুমু দিচ্ছে। এরকম একটা মুহূর্ত কিছুক্ষণ আগে ক্যামেরাবন্দি করেছিল। ছবিটা দেখে দুজনেই মুগ্ধ। নিঝুম, জানো তোমাকে এই সারপ্রাইজটা দেব বলে 5 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে আমাকে, তবুও সুযোগ আর হয়ে ওঠেনি। তবে সেদিন আমি অপেক্ষা করেছিলাম তুমি কবে নিজের ভালোবাসাটা আমাকে প্রকাশ করবে, আজও কি তার সঠিক সময় হয়ে ওঠেনি রাত্রি? রাত্রি নিঝুমের দিকে ঘুরে নিঝুমের বুকে মাথা রেখে বলল, অনেক ভালোবাসি আপনাকে, যা আমার অপ্রকাশিত ভালোবাসা হয়েছিল এতদিন, তবুও জানাতে পারিনি আপনাকে। আজ যখন সেই সুযোগ পেয়েছি তখন কিছুতেই আর ছাড়তে চাই না, জানি না বারবার সুযোগ হবে কি তবে। কথাটা বলার সাথে সাথেই নিঝুম রাত্রির ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিল ওকে। আমাদের ভালোবাসা অবিরাম, কখনো ফুরানোর নয়, বলেই রাত্রিকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। আজ দীর্ঘ 5 বছর পর প্রকাশ পেল তাদের ভালোবাসার পূর্ণতা পেল এক অসমাপ্ত ভালোবাসার। সমাপ্ত।